আচ্ছা, ভেনেজুয়েলা নিয়ে কিন্তু আমেরিকার মাথা ব্যথা অনেক দিনের। এই কারণ হচ্ছে যে ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট হিউগো চাভেজ তিনি ছিলেন সমাজতন্ত্রপন্থী, বামপন্থী এবং তিনি কিউবার সাথে খুব ভালো সম্পর্ক করেছিলেন। এবং কিউবা আপনি জানেন হয়তো যে 1960 দশকের পর থেকে আমেরিকার একটা অবরোধের মুখে আছে। কারণ কিউবার কমিউনিস্ট সরকার এবং আমেরিকা চেষ্টা করে আসছে সেই 60 দশক থেকে যে কিউবার এই কমিউনিস্ট সরকারকে টেনে নামাতে, কিন্তু তারা নামাতে সক্ষম হয়নি। তো কিউবা সবসময় চেষ্টা করে দক্ষিণ আমেরিকায় অন্যান্য দেশে নিজেদের সমর্থক গোষ্ঠী গড়ে তুলতে। এখানে শাবিস্তার যারা হিউগো চাভেজের অনুসারী তাদেরকে বলা হয় শাবিস্তার। তো শাবিস্তারের যে বিপ্লব তারা সেটাকে বলে বলিভারিয়ান বিপ্লব। এই বিপ্লবের অনুসারীরা তারা এই পুরো দক্ষিণ আমেরিকায় একটা সমাজতান্ত্রিক গোষ্ঠী গড়ে তোলার একটা স্বপ্ন দেখছিল বলতে পারেন। তো তখন থেকেই কিন্তু এই বলিভারিয়ান বিপ্লবকে পরাজিত করে তাদের পছন্দসই সরকার বসানোর জন্য আমেরিকা চেষ্টা করে আসছে। একবার 2002 সালের দিকে একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল একটা সামরিক কু করে চাভেজকে ক্ষমতাচ্যুত করার জন্য, কিন্তু সেটা সফল হয়নি। পরে চাভেজ মারা গেলেন। তারপরে তার মনোনীত প্রার্থী নিকোলাস মাদুরো তিনি প্রেসিডেন্ট হলেন। তবে মাদুরো যেটা করেছে তিনি আসলে অর্থনীতি পরিচালনায় খুবই গন্ডগোল করে ফেলেছেন। তিনি দেশ পরিচালনায় খুবই গন্ডগোল করে ফেলেছেন, যার ফলে তার জনপ্রিয়তা বহু অংশে কমে যায়। চাভেজের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা ধারে কাছে মাদুরোর নাই, যার ফলে ধারণা করা হয় যে শেষ যেই নির্বাচন হলো সেখানে মাদুরো আসলে পরাজিত হয়েছিলেন, কিন্তু তিনি কারচুপি করে বিরোধী দলের প্রার্থীকে জিততে দেননি। এটা ছিল মাদুরোর বিরুদ্ধে অভিযোগ এবং মোটামুটি বিশ্বের সব দেশই সেটা গ্রহণ করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করলেন সেটা অন্য কোনো প্রেসিডেন্ট এর আগে কখনো চিন্তা করেনি, যে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তাকে ধরে নিয়ে আসে আমেরিকায়। এবং তিনি একটা মানে একটা কৌশল হাতে নিলেন। কৌশলটা কি ছিল? তিনি অ্যাকিউজ করলেন যে মাদুরো হচ্ছে চোরাচালানি গোষ্ঠী প্রধান এবং এই চোরাচালানি গোষ্ঠী মাদক চোরাচালান করে আমেরিকায়, দেয়ারফর তারা আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করছে। এবং সেই জন্য তিনি মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কে একটা মামলা করা হয় এবং সেই মামলায় একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এইটা হচ্ছে তার একটা আইনগত ছুতা বলতে পারেন। এইটা ধরে তিনি সামরিক বাহিনী পাঠালেন ভেনেজুয়েলায় এবং তাকে ধরে নিয়ে আসলেন। এবং তিনি বলছেন যে না, আমি তো কোর্টের আদেশ ছিল তাকে গ্রেফতার করে নিয়ে আসে, আমি তাকে গ্রেফতার করে নিয়ে আসি। এবং আপনি খেয়াল করবেন যে বিশ্বের গণমাধ্যমগুলো কিন্তু কি ভাষা ব্যবহার করছে। মাদুরো ক্যাপচার্ড বলছে, মাদুরো অ্যারেস্টেড বলছে। একজনকে শুনলাম বলছে মাদুরোকে এক্সট্রাডাইট করা হয়েছে। তো এক্সট্রাডাইট কিভাবে হলো, অ্যারেস্টেড কিভাবে হলো? কারণ ভেনেজুয়েলায় তো আমেরিকান সেনাবাহিনীর কোনো জুরিসডিকশন নেই। তো যেটা আসলে শব্দ সেটা হচ্ছে কিডন্যাপ, তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু এই অপহরণ শব্দটা কেউ ব্যবহার করছে না, সবাই ক্যাপচার, অ্যারেস্ট এইসব ব্যবহার করছে। তবে আজকে ট্রাম্পের ভাষণে তিনি যেটা বললেন সেটাতে তার আসল উদ্দেশ্যটা তিনি পরিষ্কার করে দিলেন। এবং ট্রাম্পের এই একটা গুণ আছে, কিন্তু সে কিন্তু তার আসল উদ্দেশ্যটা কখনো গোপন রাখতে পারেন না। তার পেটের কথা তিনি বলে দেন। এবং এই কথা তিনি আগেও বলেছেন যে ভেনেজুয়েলার সম্পদ আমাদের, ভেনেজুয়েলার হচ্ছে সবচেয়ে বেশি তেল এবং এই তেল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই কথা কিন্তু অন্য কোনো আমেরিকান প্রেসিডেন্ট মুখ ফুটে বলবে না, কিন্তু ট্রাম্প বলে দেয়। এবং আজকে তিনি যেটা বললেন, আজকে সকালে কিন্তু সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিল যে আমাদের অভিযান শেষ, আর কোনো কিছু অভিযান হবে না। কিন্তু আজকে বিকালে ট্রাম্প কি বললেন? তিনি বললেন যে আমরা দেশ পরিচালনা করব যতক্ষণ না একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিচ্ছে। তার মানে কি আমেরিকার অভিযান শেষ না? কারণ শেষ যদি হয়ে যায় তাহলে তারা দেশ পরিচালনা করবেন কি করে? অবশ্যই তারা দেশ পরিচালনার জন্য ওইখানে সৈন্য নামাবেন। আপনি মিউট আছেন সুলতানা, আপনি মিউট। সাবির ভাই, একটা পয়েন্ট আপনি বলছেন না, শুধু তিনটা জিনিস এখানে তারা বলেছে, প্রেসিডেন্ট ভাষণে বলেছেন। একটা হচ্ছে ভেনেজুয়েলার খনিজ সম্পদ তাদের, এই দেশ আমেরিকা পরিচালনা করবে, এবং আর একটা সেকেন্ড ওয়েভ তারা পরিচালনা করবেন। সেকেন্ড ওয়েভ বলছেন আর একটা অপারেশন। প্রথম অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা আটক করলেন, দ্বিতীয় আর একটা ওয়েভ আসবে, যদিও এই অপারেশনটিকে তিনি সফল বলেছেন, কিন্তু সেকেন্ড আরেকটি ওয়েভ খোলা রেখেছেন। তিনি সেকেন্ড ওয়েভ বলেছেন যে তারা সেকেন্ড ওয়েভ চালাতে পারে যদি প্রয়োজন হয়। এবং তিনি এটাও বলেছেন যে তাদের অরিজিনাল পরিকল্পনায় সেকেন্ড ওয়েভ ছিল, কিন্তু তারা এখন মনে করেছেন যে সেকেন্ড ওয়েভ আর প্রয়োজন নেই, তবে যদি প্রয়োজন হয় তাহলে সেকেন্ড ওয়েভ পরিচালনা করবেন, যেটা হবে আরো ব্যাপক। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে এখনই আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলা যাবে এবং এই খনিজগুলাতে
মানে বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করে সেখানে উৎপাদন শুরু করবে, অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলো এই খনিজগুলোর মানে দখল নিয়ে নিবে। খুবই মজার ঘটনা, কারণ ভেনেজুয়েলার সরকার যেটা আসবে তারা তো ডিসাইড করবে যে তারা কি মানে দরপত্র আমন্ত্রণ করা, কি প্রতিযোগিতামূলক পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপরে এই কন্ট্রাক্টগুলো দিবে, তা না। সাথে সাথে কিন্তু আমেরিকান কোম্পানিগুলো যে এই তেল খনিজগুলার দখল নিচ্ছে। তাহলে এই মানে ট্রাম্পের এই পুরো অভিযানটাই ছিল ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করার একটা অভিযান, এবং মাদুরোকে নিয়ে গেল এই কারণে যে এখন তাদের পছন্দ মতো সরকার সেখানে বসাতে পারবেন। এই হলো ঘটনা। এবং ইন্টারেস্টিং যে আমি একটু আগে এই সিএনএন এর ওয়েবসাইট, আপনি মিডিয়া কভারেজের কথা বলছিলেন, আমি খুব একটা মিডিয়া কভারেজ দেখিনি, কিন্তু সিএনএন এর ওয়েবসাইট একটা অ্যানালিসিস আছে, এবং সেখানে হেডলাইনটা এমন যে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা লাগামহীন ক্ষমতার প্রদর্শন, মানে বৈশ্বিক লাগামহীন ক্ষমতার প্রদর্শন বলে এটাকে ব্যাখ্যা করছে, যে এই প্রেসিডেন্টের ক্ষমতার কোনো লাগাম নেই, সে সারা বিশ্বে যা খুশি তাই করে, এবং এটার একটা উদাহরণ এই ভেনেজুয়েলা অপারেশন। আমেরিকার মানে যতগুলো নেটওয়ার্ক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএনএন, এইটাই হচ্ছে তাদের মানে প্রধান অ্যানালিসিস। এখন সিএনএন কে তো আবার ডোনাল্ড ট্রাম্প এন্টি মানে নিজেদের বিপক্ষের বলে মনে করে, আপনি তো ফেক নিউজ। হ্যাঁ, ফেক নিউজ। সো এটি তারা তার দল কিংবা তার যে বেস, ডোনাল্ড ট্রাম্পের যে বেস, তারা কতটুকুই বা আমলে নেবে, তারা তো এটাকে গ্রহণযোগ্য মনে করবে না। ডোনাল্ড ট্রাম্পের বেস এখানে দুভাগ হয়ে যাচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেসের একটা অংশ খুব স্ট্রংলি মনে করে যে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, এই ফিলোসফির মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমেরিকা দুনিয়ায় অন্য জায়গায় হস্তক্ষেপ করবে না, কোনো রেজিম চেঞ্জ, সরকার বদল, দেশ গঠন, দেশ হামলা, এগুলো আমেরিকার কাজ না, এইটা তারা বিশ্বাস করে। এবং তারা মনে করে আমেরিকা ফার্স্ট, মানে আগে আমেরিকাকে ঠিক করতে হবে। তো এই জিনিসটা কিন্তু ট্রাম্প বিক্রি করেছেন তার নির্বাচন ক্যাম্পেইনের সময়, যে ট্রাম্প হচ্ছে শান্তির প্রার্থী, তিনি রেজিম চেঞ্জ করবেন না, তিনি সারা দুনিয়াতে হস্তক্ষেপ করে বেড়াবেন না। তাহলে ওই গোষ্ঠী, ট্রাম্পের সাপোর্ট বেসে ওই গোষ্ঠী কিন্তু খুবই ক্ষিপ্ত হবে। কিন্তু আরেকটা গোষ্ঠী আছে যারা আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনে খুবই উৎফুল্ল হয়, এবং এটা ছিল আমেরিকার একটা সামরিক শক্তি প্রদর্শনের একটা মানে কি বলবো, মানে উৎকৃষ্ট উদাহরণ, যে একটা বিমান ক্ষয় হয়নি, তাদের ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি, কেউ নিহত হয়নি, তারা গিয়ে একটা বিদেশে একটা ক্যাপিটালে, রাজধানীতে হামলা করে বোমা টোমা মেরে প্রেসিডেন্ট এবং তার বউকে তুলে নিয়ে চলে গেল। তারা অনেকে উৎফুল্ল হবে। জি সাবির ভাই, আপনি সিএনএন এর কথা বলেছেন, কিন্তু আপনি কি ফক্স নিউজ এর কভারেজ দেখেছেন? ফক্স নিউজ কি হবে আমি ধারণা করতে পারি, আমি দেখিনি না। আচ্ছা, তারা কিন্তু ব্যাপক উৎসাহ দিচ্ছে, খুব বেশি সমালোচনা করছে না। না, ফক্স নিউজ এটাই চাচ্ছিল যে আমেরিকার শক্তির একটা প্রদর্শন হোক, এবং তারা মাদুরোকে মনে করে একটা কমিউনিস্ট, এবং তাকে মানে ফেলে দেওয়াই আমেরিকার কর্তব্য। এটা এই ঘটনা ইতিহাসে কতখানি কলঙ্কজনক হিসেবে উল্লেখ থাকবে? এটা কি আমাকে করছেন? হ্যাঁ, আপনাকেই করছি। সুমি আপার কাছে যাচ্ছি আমি একটু পরে। এটা ডিপেন্ড করে, এগেইন আমরা বলছি তো এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ক্যাম্প বিভিন্ন ভাবে দেখছে। তবে একটা জিনিস, যে সবাই যে প্রশ্নটা করছে, মানে মিনিয়ে মানে ইনমিন করে হলেও করছে, যেটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, যা করার উচিত আইন আন্তর্জাতিক আইনের ভেতরে থেকেই করা উচিত। কিন্তু সবাই এই যেই প্রশ্নটা করছে, যেই আইন আন্তর্জাতিক আইনের প্রসঙ্গটা টানছে, তারা সবাই এটা জেনে শুনেই টানছে যে এটা আন্তর্জাতিক আইনের চরম একটা লঙ্ঘন হয়ে গেছে। এবং কাজেই এমনকি আমেরিকার যে মিত্র দেশগুলো ইউরোপে, তারা ভয়ে কিছু বলবে না, কিন্তু তারাও কিন্তু এই আন্তর্জাতিক আইন, এই দুটো শব্দ কিন্তু তাদের মুখ থেকে বের করতে হচ্ছে তাদেরকে। তারা জানে যে তারা যখন 2 দিন পরে রাশিয়াকে লেকচার দিবে, চায়নাকে লেকচার দিবে, ইন্ডিয়াকে লেকচার দিবে, ওই আন্তর্জাতিক আইন নিয়ে লেকচার দিবে, তাহলে তারা কোন মুখে এদেরকে লেকচার দিবে যখন আমেরিকাকে কোনো কিছু বলতে পারে না। তো এইটা কিন্তু একটা গৌরবময় অধ্যায় হয়ে থাকবে বলে আমার মনে হয় না। গৌরবময়, আপনি গৌরববাদী দেন, এটা তো সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায় হয়ে থাকবে। সুমি খান, এই ঘটনার সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কোনো মিল অমিল দেখেন নাকি? ধন্যবাদ সুলতানা রহমান, সঙ্গে সাবির ভাই আছেন, আমি সালাম জানাই, আর যারা আছেন দর্শকরা তাদেরকে আমি সকলকে শুভেচ্ছা শুভকামনা জানাই। মিল বলতে কি, আসলে এখনের কথা তো নয়, আগাগোড়া যদি ধরেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, সিআইএর ইতিহাস পৃথিবী জুড়ে এমনই। ইউক্রেনের সঙ্গে যা করলো, ইয়েলেসিনকে যা করলো, সবাই পৃথিবী হতভম্ব হয়ে, সারা পৃথিবী হতভম্ব হয়ে দেখলো লাইভে। ট্রাম্প যা করলেন, হ্যাঁ, যে ওর আগে লিখে দিতে হবে ওর যতগুলো খনিজ সম্পদ আছে, 42 টাইপস, যতটুকু মনে পড়ছে 42 রকমের ইউরেনিয়াম থেকে শুরু করে সবগুলো আগে ও পুরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তো বাংলাদেশে আজকে যদি বলি ট্রাম্প যা করছে, ভেনেজুয়েলার সারা রাত অভিযান চালিয়ে বীরত্বের সাথে মাদুরো আর তার ওয়াইফকে নিয়ে হাজির করলো। আর যেটা সাবির ভাই উল্লেখ করলেন যে হ্যাঁ, যেটা বলেছিলেন যে ইলেকশন ক্যাম্পেইনে ক্লেম করেছিল যে ভোট নেওয়া তার দরকার ছিল ট্রাম্পের, এ কারণেই সে দাবি করেছিল যে হ্যাঁ, মেক আমেরিকা গ্রেট, এটা ওরা গ্রেট করবার জন্য। এগেইন গ্রেট মিনস কি, আমেরিকা কখনো গ্রেট ছিল কি না সেটা একটা প্রশ্ন। এগেইন গ্রেট করবে সেটা, এখন এগেইন গ্রেট করবার জন্যে তৃতীয় বিশ্বের দেশগুলো, সারা বিশ্বের দেশগুলো, ভেনেজুয়েলার মতো দেশ এবং একই সঙ্গে বাংলাদেশ, আজকে ইউনুস যদি মনে করে থাকেন, আমি আগে আপনার শোতেই সুলতানা বলেছিলাম যে ইউনুস যদি মনে করে থাকেন যে তিনি শান্তির দূত, ট্রাম্পও শান্তির দূত হয়ে এসেছিল এবং বাইডেনের মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে ইউনুস শান্তির দূত হয়ে বাংলাদেশে যা যা করে গেছেন, আজকে এনসিপির একেবারে পদত্যাগের হিড়িক, একেবারে তাদের মেটিকুলাস প্ল্যানের প্রধান তাসমিন জারার হাজবেন্ড খালেদ পর্যন্ত সে পদত্যাগ করলো। হ্যাঁ, তাসনিম জারাকেও ইয়ে দেওয়া হলো না, হ্যাঁ, নমিনেশন পেল না। একই সঙ্গে এদিকে রুমিন ফারহানাকে বিএনপি থেকে সকালবেলা খালেদা জিয়া মারা গেলেন, বিকালবেলা পদত্যাগ করলেন। এই যে বিষয়গুলো যেগুলো হচ্ছে বাংলাদেশে, এবং তার সাথে সাথে আজকে আমেরিকা যখন যাকে যেটা মনে করবে সারা রাত অভিযান চালিয়ে নিয়ে আসা, আর যা হোক, তারেক জিয়া বাংলাদেশে এসেছেন, কার অঙ্গুলি হেলনে বা কার কোথা থেকে সুতা নাচিয়ে যে তারেককে বাংলাদেশে এনেছে, এবং জামাত আজকে বলছে সকল দলের সমন্বয়ে, উরি বাপরে বাপরে বাপ, ভূতের মুখে রাম নাম, যে সব মতের পথের সমন্বয়ে নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো আমার মনে হয় আজকে সেই মিলটা তো আমি দেখতেই পাচ্ছি। আপনি মনে রাখবেন যে কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা এবং হত্যার পেছনে এই যে আপনার ইউএস এমবেসিতে যে মিটিং গুলো করা, এবং বৈঠকগুলো, সিআইএর বৈঠক, সিআইএ আইএসআই এর বৈঠক যেগুলো করে, গোপন বৈঠকগুলোতে জিয়াউর রহমান সহ মিটিং করে, এরপরে জিয়াউর রহমানের সিদ্ধান্ত, ফারুক রশিদ সেই মিটিং এ আপনার ইয়েতে বসা, কুমিল্লার বার্ডে মিটিং করা, ইতিহাসগুলো, এগুলো হত্যা মামলার যে তথ্য প্রমাণ তুলে এসছে সে তো তুলে আনা হয়েছে, সেসব থেকে বলা। এবং আপনি যথার্থই বললেন যে আসলে আজকে মাদুরাইয়ের সাথে মাদুরাই এবং তার স্ত্রীকে হাজির করা রাতারাতি একেবারে ধরে এনে, কারণ কি অকপটে ট্রাম্পের বললো খনিজ সম্পদ লাগবে, খনিজ সম্পদ তার দরকার ভেনেজুয়েলার, বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের সেন্ট মার্টিন যে জনগণের এই প্রবাল দ্বীপ বহুকাল থেকে, আপনিও জানেন, সকলে জানেন, বঙ্গবন্ধুর কাছেও চেয়েছিল ইউএসএ, এবং রেজওয়ানা বর্তমান উপদেষ্টা তিনি প্রকাশ্যে বলেছেন, এবং তার আসিফ নজরুলও বলেছেন যে হ্যাঁ, একটা চুক্তি, কি যে চুক্তি করেছে, কি হয়েছে সেটা আমরা জানি না। হ্যাঁ, প্রচুর ভয়ঙ্কর রকমের একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, খনিজ সম্পদ বা সবকিছু যে টার্গেট করা, এই বিষয়গুলো। আরেকটা লাইন বলে আমি সুলতান আপনার কথার এ পর্যায়ে উত্তরটা একটু শেষ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর একেবারে ধরে সবকিছুকে টার্গেট করে এই দক্ষিণ এশিয়াটাকে তারা দখলে আনার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান, যেটার কারণে পুতিনের কাছে ছুটে গিয়েছিলেন মোদি সহ, আপনার নিশ্চয় মনে আছে, হ্যাঁ, চীন, কোরিয়া এবং ভারত,
বার্মাও গেছে পুতিনের সাথে, যে এখানে যদি মার্কিন ঘাঁটি করে তবে তারা সকলেই একেবারে কবজাগত হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর। এই বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচিত এবং এটা সত্যি সত্যি ভয়াবহ একটি, আমি মনে করি যে তারা ভয়াবহ মনে করছে এই উপমহাদেশ, যে কারণে আজকে তারা একসাথে হয়েছে। এবং খালেদা জিয়ার মৃত্যুতে আজকে জয়শঙ্কর এসেছে, সকলে এসেছে, তারা এখন ভারত বলছে তারা রাজনীতি সেভাবে আনতে চায়, রাজনীতি নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায়। জি ধন্যবাদ। জি, সাবির মুস্তাফা, এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়াকে আপনি কোন চোখে দেখছেন? তারা যে ধরনের নিউজ করছে, নিবন্ধ, বিভিন্ন রকম বিশ্লেষণ করছে, সেগুলো আপনি কোন চোখে দেখছেন? দেখুন, একজন রাজনৈতিক নেতা যার জীবন, রাজনৈতিক জীবন এত বর্ণাঢ্য, এত লম্বা, 4 দশক, তিনবার প্রধানমন্ত্রী, যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রীত্ব ছিল মাত্র 2 মাসের, তো এরকম নেতার যখন মৃত্যু হয় তখন স্বাভাবিকভাবেই নিউজ পেপারের কাভারেজ অনেক ব্যাপক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সারা দুনিয়ার বেলায় প্রযোজ্য। অ্যান্ড বিশেষ করে যখন তার নেতৃত্ব কিন্তু বিএনপিতে শেষ হয়ে যায়নি, তিনি যেদিন মারা গেলেন অফিসিয়ালি তিনি তখনও চেয়ারপারসন, তারেক রহমান শুধু ভারপ্রাপ্ত চেয়ারপারসন। কাজেই মানে সবচেয়ে বড় দলের সিটিং চেয়ারপারসন মারা গেলেন, যিনি 3বার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। তো সেদিক থেকে বলতে গেলে একটা ব্যাপক কাভারেজ অবশ্যই দরকার, মানে হবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা হলো বাংলাদেশে, সেটা আমি যত পত্রিকায় দেখলাম যে এক ধরনের, কি বলবো, একজন রাজনীতিকের জীবন যখন আপনি বিশ্লেষণ করবেন তখন তো বিশ্লেষণটা হতে হবে বস্তুনিষ্ঠ। এবং একটা রাজনীতিক হচ্ছে রাজনীতিক, তিনি মানে না সুফি সাইন্ট না, তার জীবনে অনেক ভালো জিনিস থাকে, অনেক খারাপ জিনিস থাকে। রাজনীতিক হিসেবে বিশেষ করে যখন তারা সরকার পরিচালনা করেন অনেক সিদ্ধান্ত নেন যেগুলো মানুষের ক্ষতি করে। যেরকম খালেদা জিয়ার আমলেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হয়েছিল, যে ব্যাটালিয়ন তার প্রথম 2-3 বছরেই 400-র বেশি মানুষকে হত্যা করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো এগুলো দায় কে নিবে? এগুলো তো আপনাকে বলতে হবে, এগুলো তো আপনাকে সামনে আনতে হবে। 2001 থেকে 2006 সালের তার যে শাসনামল, সেটা তো খুব মধুর ছিল না। 1991 থেকে 96 শাসনামল কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। ওই সময় দেশটা অনেক শান্তিতে ছিল এবং বিশেষ করে মিডিয়াতে এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক উঁচু মানে পর্যায়ের স্বাধীনতা ভোগ করা যেত। কিন্তু পরে তার যে ফাইনাল 3rd টার্ম, সেখানে গিয়ে কিন্তু সেটা বলা যাবে না। এবং তখন তারা কেয়ারটেকার সিস্টেমটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, যাতে তাদের পছন্দসই চিফ জাস্টিস, চিফ অ্যাডভাইজার হন, যেটা নিয়ে অনেক হাঙ্গামা হলো, যার ফলে 111-এর মতো ইন্টারভেনশন হলো। তো এই সব কিছুর ফলে সাবির ভাই, বেগম জিয়া তিনি তো তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টারভেন করলেন 2005-06 সালে প্রথম, তা নয়, তিনি তো 96 সালের সরকারি মানে নির্বাচনে ইন্টারভেন করলেন। তিনি তো তত্ত্বাবধায়ক সরকার দিতে চাইলেন না, চাইলেন না, কিন্তু তিনি তো দিলেন। ফেব্রুয়ারি একতরফা নির্বাচনও করলেন। হ্যাঁ, পরে তারপরে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন আনলেন। আপনি বলেন যে 1996 সালের খালেদা জিয়ার সরকার অতখানি মারমুখী হয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেননি, কিংবা তিনি নানান ভাবে উছিলা খুঁজেছিলেন, সেইভাবে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পারেননি। না, আপনি ভুল বলছেন। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেননি। বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছি না, তিনি দিতে চাননি। তিনি বলছিলেন ওই সময় তার সবচেয়ে ঐতিহাসিক আপনি জাস্ট আসল জিনিসটা দেখেন, ত্রয়োদশ সংশোধনী যেটার মাধ্যমে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা চালু হয়, সেটা তো খালেদা জিয়াই করেছেন। না, আমি সেটা বলি নাই, কিন্তু তিনি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছিলেন পাগল এবং শিশু ছাড়া, এক সময় বলেছিলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে মানে 1991 সালের যে খালেদা জিয়ার সরকার, সেই সরকারই বলেছিল তারা তত্ত্বাবধায়ক সরকার, তিনি সব বিরোধী ভূমিকা এখানে নিয়েছিলেন, সেটা তো উল্লেখ। আমি বলছি যে উনি প্রথমে সেটা বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তো তিনি সেই ব্যবস্থা প্রণয়ন করলেন, কারণ তার তো উপায় ছিল না তখন। উপায় ছিল কি ছিল না? উপায় ছিল। এখন একটা সরকার যদি মারমুখী হতে চায়, একটা সরকার যদি নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার উদাহরণ কিন্তু আমাদের আছে গত বছরই। আপনি কিন্তু ভুললে চলবে না যে সরকার কত নিপীড়ন করতে পারে
জনগণের দাবির মুখে ক্ষমতায় টিকে থাকার জন্য। সাবির হ্যাঁ, ভাই, আপনি তো আপনি বলেন না যে বাংলাদেশের দেন, কিন্তু তিনি তো তার আসল চরিত্রটি প্রকাশ করেছিলেন 2005-06 সালে, যখন ইয়াজউদ্দিনকে তিনি দায়িত্ব দিতে চাইলেন, তখন হাসানকে বয়স বাড়িয়ে দিতে চাইলেন। আমি সেটাই বলছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ম্যানিপুলেট করার চেষ্টা করলেন, যাতে করে তাদের পছন্দ মতো চিফ জাস্টিস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন, কিন্তু সেটা তারা করতে পারেনি। তো আমার কথা হচ্ছে যে তার মানে 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে অনেক ভালো দিক ছিল। আপনি তো তার প্রথম 8-9 বছরে যে এরশাদ বিরোধী আন্দোলনে যার ভূমিকা, সেটা তো আপনি ভুললে চলবে না। এবং যে কারণে ওই সময়ে তিনি যেই শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করেছেন মানুষের, সেই শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। তো আমার কথা হচ্ছে যে পত্রিকায় এই সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত, তার ভালো দিক, তার মন্দ দিক, সবকিছু রিফ্লেক্ট হওয়া উচিত একটা মানুষের জীবন পরিপূর্ণভাবে। কিন্তু আমরা যা দেখলাম গত 3 দিন ধরে এবং এখনো দেখে যাচ্ছি, যে শুধুমাত্র তাকে এক ধরনের একটা মহীয়সী নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ না, বিভিন্ন দেশে একটা কথা হচ্ছে যে কেউ মারা গেলে তাকে নিয়ে সমালোচনা করা সঠিক না, কিন্তু এটা না হয় আপনি একদিন করলেন না, কিন্তু দ্বিতীয় দিন থেকে তো আপনাকে বস্তুনিষ্ঠভাবে কথা তার জীবন বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে তিনি যখন একজন রাজনীতিক ছিলেন, তিনি তো একটা সাহিত্যিক বা শিল্পী না, তিনি তো একটা ধর্মীয় নেতা না, তিনি তো একটা রাজনীতিক। রাজনীতিকরা তো সাধু হয় না, তারা তো সাধুর থেকে অনেক ভিন্ন হয়। কাজে এইটা আমার কাছে মনে হয়েছে যে পত্রিকাগুলো হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে, যে তারা বিএনপিকে নাফুস করতে চায় না, কারণ তারা ধরে নিয়েছে বিএনপি নেক্সট ক্ষমতায় আসবে। আর হতে পারে যে তারা সত্যিকার অর্থে মনে করছে যে তার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে খালেদা জিয়াকে কত মহান হিসেবে উপস্থাপন করতে পারবে, সেটার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা 3 দিন ধরে চলেছে, এখন আরো যদি চলে তাহলে কিন্তু জিনিসটা দেখতে দৃষ্টকটু হয়ে যাবে। আমি আশা করছি যে এরা সেটা বুঝবে এবং এটা থামিয়ে দেবে। আমি আজকেও দেখছি যে অনেক পত্রিকায় উপরে কালো ব্যান্ড দিয়ে শোক জ্ঞাপন করা হচ্ছে। তো 3 দিনের শোক পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু পত্রিকা তাদের নিজস্ব শোক চালিয়ে যাচ্ছে। তো এই শোকটা কেন একজন রাজনীতিকের জীবন নিয়ে, সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। সুমি খান, আপনি কি আছেন? সুমি খান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুমি খান, আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনি নিশ্চয়ই মিডিয়ায় যেই খালেদা জিয়াকে নিয়ে যেই মাতম চলছে, আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন। আমাকে কি যদি বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে দেশনেত্রী বলা হয়, সেই দেশনেত্রী ধরেন বাংলাদেশে 2-3 বার, বিএনপির লোকেরা বলে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তো 3 বারই যদি আপনি আইনি ভাবে দেখতে চান, সাংবিধানিক ভাবে, বাংলাদেশের উন্নয়নে তিনি কি কি অবদান রেখেছেন? আমাকে কি অন্তত 5টি ক্ষেত্র বলতে পারেন সিগনিফিকেন্টলি? সুলতানা, ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করবার জন্য। তবে মূল জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে, খালেদা জিয়া মূলত তিনি কিন্তু একজন আর্মি অফিসিয়াল শুধু না, সেনা প্রধানের স্ত্রী বলুন বা রাষ্ট্রনায়কের স্ত্রী হিসেবেই ছিলেন, ক্যান্টনমেন্টেই ছিলেন। রাজনীতিতে তাকে মান্নান ভূঁইয়া আর গিয়ে সাইফুর রহমান কনভিন্স করে নিয়ে এসেছিলেন। রাজনীতি, তৃতীয় বিশ্বের রাজনীতিতে ইমেলদা মার্কোস থেকে শুরু করে শ্রীমাভ বন্দরনায়েককে যদি ধরেন, বা আপনি গিয়ে মেরিনা মাহাথির মোহাম্মদের কন্যা, এই যে জেনারেশন বাই জেনারেশন যারা আসছেন, আপনি মুসলিম দেশ বলুন চাই অমুসলিম দেশ বলুন, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু না কিছু নলেজ তাদের কিন্তু থাকে রাজনীতিতে, কিন্তু খালেদা জিয়ার কিন্তু সেই জায়গাটা ছিল না, কোনো অবকাশও ছিল না। সুতরাং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন মেজর জেনারেল আব্দুল সালাম, তিনি খুলনার। আমার ঘনিষ্ঠ বলতে কি, আমার ভগ্নিপতি ছিলেন, আমার সেই আপাও মারা গেছেন, সালাম দুল্লাহ ভাইও মারা গেছেন, ওই আপার আমার মা একই বয়সী। তার অভিজ্ঞতা থেকে বলি, তিনি 7ই নভেম্বরের জিয়াউর রহমানের সঙ্গী ছিলেন এবং আপনার এরশাদের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। খালেদা জিয়া 91-তে ক্ষমতা নেয়ার পরে তাকে তিনি অত্যন্ত সৎ অফিসার ছিলেন
মেজর জেনারেল সালাম। তার বিশ্বাস ছিল খালেদা জিয়া তাকে সম্মান করবেন। তার মতো অনেকেই ছিলেন, কিন্তু তাকে আপনার হচ্ছে গিয়ে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো। তিনি আমাকে একদিন কথা প্রসঙ্গে বলছে, আমাদেরকে আদর করে তিনি তুই তুই করে বলতেন, বুঝলি, এমনি গল্প প্রসঙ্গে বলছিলেন। অনেক অজানা কথাই হয়ে গেছে। তার একমাত্র কন্যার বিয়েতেও খালেদা জিয়া ছিলেন, যার পাশে আমার বাবাকে আর আমার বড় চাচাকে বসাতে চেয়েছিলেন, কিন্তু তারা বসেননি। নীতিগত কারণেই তারা খালেদা জিয়ার পাশে বসেননি, কারণ তারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তারা নীতিগত কারণে তার নীতিকে, খালেদা জিয়ার নীতিকে, মুক্তিযুদ্ধের বিরোধীকে, যেহেতু বিরোধী শক্তিকে তিনি ক্ষমতায় এনেছেন, জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন, যে কারণে তারা বসেননি সেই জায়গায় বিয়ের আসরে, বিয়ের খাওয়ার টেবিলে। তিনি বলেছিলেন যখন তিনি দুর্নীতির তালিকা পেয়েছেন এবং সেগুলো তিনি সরাসরি কমপ্লেন করতে গেছেন, খালেদা জিয়াকে জানাতে গেছেন যে আপনি তো আমাকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন, কিন্তু আমি তো এই জায়গাগুলোতে তো আমাকে হস্তক্ষেপ করতে হবে। খালেদা জিয়া সেটাতে তাকে সাড়া দেননি, কেননা তিনি সত্যিকার নাম যেমন পুতুল, তিনি কিন্তু পুতুল হয়েই ছিলেন। হ্যাঁ, তিনি তার একটা হয় অসহায়ত্ব ছিল, অথবা তার ইগনোরেন্স ছিল, অথবা তার দৃষ্টিভঙ্গি। উন্নয়নের 5টা বলছেন, আমি তো একটিও খুঁজে পাবো না, সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট। তিনি নেই আজকে। একজন মৃত ব্যক্তি সম্পর্কে হয়তো সমালোচনা করা যায় না, কিন্তু তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, সমালোচনাটা আসবেই। পৃথিবীর ইতিহাসে সবখানে নিন্দা মন্দ, নন্দিত নিন্দিত হবে। তিনি এতিমের এই যে তিনি একটা ক্যান্টনমেন্টের মতো জায়গাতে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট কি করে হয়, তার যে বাড়ি, যে তিনি যে ভয়ঙ্কর যে কাজগুলো তিনি করেছেন সেগুলো, এবং তার সে ভাষাগুলো বলুন তো, গোপালী বলে যে ভাষাগুলো বলেছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কন্যার মর্যাদা দিয়েছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পায়েস রান্না করে তার সাথে জিয়া রহমানের পুনর্বিবাহ দিয়ে তাকে, জিয়া রহমানকে বলেছিলেন ঘরে নিতে, এবং কোকো সহ তারেক তো মুক্তিযুদ্ধের সময় বেশ বড়ই ছিলেন, 7-8 বছরের বয়স ছিলেন, যতটুকু আমরা জেনেছি বা শুনেছি, দেখেছি। তো সেই জায়গা তার কৃতজ্ঞতা তো দূরের কথা, তাকে কেন 5টা জন্মদিন করতে হলো? 5ম জন্মদিন 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে। এই বিবেকবোধটা কি তার, কি একেবারে এতটুকুও কি বিবেকবোধ থাকা উচিত ছিল না? তিনি আর্মি পার্সনের ওয়াইফ হতে পারেন, তার নিষ্ঠুরতা বা তার ভেতরে যে কৃতজ্ঞতার জায়গাটা, এটা তো আসলে সকলে দেখেছে, সকল শ্রেণীর। আর আমরা তৃণমূলে সাংবাদিকতা করা, আমি সাধারণ মানুষের কথা শুনেছি যে তার সম্পর্কে সাধারণ মানুষ এই জিনিসগুলো বলতো, কারণ তাদের চোখের সামনেই তার এই বক্তব্যগুলো প্রকাশ্যে তিনি বলতেন, তার ভাষা। আরেকটা জিনিস বলুন, আপনি সাংবাদিকরা যখন যেত, সাবির ভাই বিদেশে সাংবাদিকতা করেছেন, আমরা যারা দেশে সাংবাদিকতা করেছি, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রেস কনফারেন্সে কখনো কি সাংবাদিকরা প্রশ্ন করতে পেরেছে? সুযোগ তো দেননি। তিনি আসবেন, তিনি দুপুরের পর, তিনি ঘুম থেকে উঠতেন বেলা করে, আফটারনুন তার প্রেস কনফারেন্স টাইম হতো, সাংবাদিকরা আসবে, তিনি বলে যাবেন, তোতা পাখির মতো কিছু জিনিস পড়ে যাবেন, শফিক রেহমান এবং তার সঙ্গী যারা ছিল তার স্ক্রিপ্ট তৈরি করে দিতেন, তিনি পড়ে যেতেন, বাস তিনি তার মতো করে চলে যেতেন। একজন প্রভাবশালী নেত্রী হতে পারেন, তার জনপ্রিয়তা ছিল, তার কথা যে 90-এ যখন হাসিনা খালেদা একসঙ্গে গেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই জায়গা থেকে মানুষের একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু তিনি ক্ষমতায় আসবার পর 91 থেকে 95 সাবির ভাই বলছেন, কিন্তু 91 থেকে 95 আপনি স্মরণ করে দেখুন, যে পরিমাণ শিবিরের ছেলেরা যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, একবার আপনি খেয়াল করে দেখবেন গণমাধ্যম এবং জাতীয় সংসদে বিএনপির নেত্রীরা দাবি তুলেছিল জামাতকে নিষিদ্ধ করতে, কেননা ছাত্র দলের বিএনপির প্রচুর কর্মী নেতাকে হত্যা করেছিল জামাতের ছেলেরা। তখন প্রথম জামাত নিষিদ্ধ করার দাবি, তার আগে তো বঙ্গবন্ধু জামাতকে তো নিষিদ্ধ করেইছিলেন মুক্তিযুদ্ধের পর যাদেরকে পুনর্বাসন করেছিল জিয়াউর রহমান। এই যে খালেদা জিয়ার এই ধারাবাহিকতা, তার পরিবার এবং তার পারিবারিক, তার যে হচ্ছে গিয়ে
৳1 দিয়ে তিনি যে ঘরটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যে ঘরটা ছিল ওটা গুলশানের বাড়িটা, তার সঙ্গে হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের বাড়ি। এখন আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি ক্যান্টনমেন্টের বাড়িটা দখল করে রাখবেন কতটা? আপনার একটা মাত্র ছেলে কোকো আপনার সঙ্গে আছে। নীতিগতভাবে আমি কারোর সঙ্গে তুলনারই দরকার নাই। আপনি একবার ভাবতে হবে যে আর্মির ওয়াইফ হয়েছেন বলে, আপনি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন বলে ক্যান্টনমেন্টের এই যে ময়নুল রোডের এত বড় একটা এলাকা জুড়ে একটা বাড়ি আজীবনের জমিদারি দখল করা, সেটা আমি ওনার একার দোষ দিচ্ছি না। আমি মনে করি যে তাকে যারা ঘিরে রাখতো, যে মান্নান ভূঁইয়া, যে সাইফুর রহমান তাকে এনেছিলেন রাজনীতিতে, তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। তারা কিন্তু তাদেরকে কিন্তু আর কাছে ঘেঁষতে দেওয়া হতো না পরবর্তীতে। যদি তাদের যতটুকু মান্নান ভূঁইয়া এবং সাইফুর রহমানের কিছু হলেও রাজনৈতিক দূরদর্শিতা ছিল, তারা কিন্তু রাজনীতির সিলেটের উন্নয়ন জানে কতটা সাইফুর রহমান করেছেন। মান্নান ভূঁইয়া তিনি আপনার স্থানীয় সরকার পরিষদ মন্ত্রী হিসেবে প্রচুর কাজ করেছেন। তাহলে তারা কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ দেবার কোনো, এটা কিন্তু মান্নান ভূঁইয়া মারা যাবার পরে অনেকের লেখাতে আমি দেখেছি। হ্যাঁ, এবং তার লাল ফোন, গিয়াস আল মামুন তার রুমে ঢুকে লাল ফোন ব্যবহার করতেন, তার কোনো ক্ষমতা ছিল না। সালাম দুল্লাহ ভাই যেভাবে বলেছিলেন, মেজর জেনারেল আব্দুল সালাম যেভাবে বলেছিলেন, এরকম আমি একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে অনেকের কাছ থেকে, অনেক রাজনীতির কাছ থেকে এই কথাগুলো আমরা জেনেছি, তাদের লেখাতে জেনেছি। প্রথম আলোতে এই লেখা প্রকাশিত হয়েছিল মান্নান ভূঁইয়ার বক্তব্য দিয়ে। হ্যাঁ, ফেরদৌস কুরেশি লিখেছিলেন। তো এই যে কথাগুলো, এই যে কাজ, এগুলো তো প্রকাশ্য। আমরা সাংবাদিকরা অন্তত যদি নির্মোহ দৃষ্টিতে, নির্মোহভাবে এই সমালোচনাগুলো করে না যাই, আত্মসমালোচনা বলুন, ব্যক্তি সমালোচনা বলুন, বা রাজনৈতিক ব্যক্তিত্বদের, পরবর্তী প্রজন্মের কাছে আমরাও দায়ী হয়ে থাকবো। সত্য বচন এবং সত্যের উন্মোচন আমি মনে করি আমাদের গণমাধ্যম কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এখন এই যেটা আপনি বললেন যে মিডিয়ার দাসত্ব, সত্যি ভীষণ লজ্জাস্কর এবং ক্ষতিকর, সর্বনাশা। আপনি গণমাধ্যম, হ্যাঁ হতে পারে গণমাধ্যম যদি সরকারের, যেমন ধরুন যে ভারতের মিডিয়াকে বলে গদি মিডিয়া, মোদি মিডিয়া, গদি মিডিয়া, এই নামটা সকলে বলে। এই যে আপনি একটা সরকারের একেবারে মুখপাত্র সবগুলো মিডিয়াকে হতে হবে, বা অধিকাংশ মিডিয়াকে হতে হবে, এবং সেই জায়গায় এরকম করে নির্লজ্জ দাসত্ব করতে হবে যা তিনি নন, যেটা তিনি নিজেও বলেননি, সেটা যদি তাকে নিয়ে বলেন, বরঞ্চ সমালোচনার মধ্যে দিয়ে, অন্যান্য সবার মধ্যে দিয়ে তার যতটুকু ভালো মন্দ ছিল সেটা নিয়ে বললে সমস্যাটা তো আসলে থাকে না। ধন্যবাদ সুলতানা। সুলতানা মিউট। সাব্বির মুস্তাফা, আপনার নিশ্চয়ই মনে আছে 1/11 সরকার আসার পরে দুটো গণমাধ্যম বলল এই সরকার আমাদের সরকার, রাইট? দুটো গণমাধ্যম, হুম। মানে আপনি কি ডেইলি স্টারের কথা বলছেন? জি, হ্যাঁ, নাম ধরে বলেন। ডেইলি স্টার প্রথম টিপ কেন? আচ্ছা, ডেইলি স্টার প্রথম আলো বলতে একটু খারাপ লাগে, আফটার অল না, আপনি যদি তাদেরকে নিয়ে কথা বলতে নিজের চান, পত্রিকা যেখানে কাজ করেছেন এই জন্য বলছে আর কি। হ্যাঁ, আমার একটা ভালো লাগার জায়গা তো ছিল। যাই হোক, এই জন্য এখন বললামই আপনাদেরকে। এবং তারা, আপনি দেখুন, ধরেন তারা 1/11 সময় বললেন যে এই সরকার আমাদের সরকার, এবং তাদের বিরুদ্ধে 1/11 যে পট পরিবর্তন, এটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। গত 15-16 বছর আওয়ামী লীগের শাসন আমলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেস কনফারেন্স গুলো কতখানি হাস্যস্কর এবং তোষামোদীপূর্ণ প্রেস কনফারেন্স হতো শেখ হাসিনার আমলে, রাইট? এবং এই ইউনূস সরকার আসার পরে আপনি দেখেন, ইউনূস সরকার হয়তো কোনো প্রেস কনফারেন্স করেননি, কিন্তু এই দুটি গণমাধ্যমে, ধরেন ডেইলি স্টার, প্রথম আলো, তারা কি ন্যাক্কারজনক ভাবে কলাম লিখলেন, এডিটোরিয়াল লিখলেন, প্লিজ ডোন্ট গো, রাইট? সো এখন আবার যখন তারা এনসিপি কেও, এই নাহিদ ইসলাম, সার্জিস আলমদেরকেও ব্যাপক তোষামোদ করেছেন। হ্যাঁ, এই দুটি গণমাধ্যমের কথা আমি বলছি পার্টিকুলারলি, কারণ তারা তো বলা যেতে পারে বাংলাদেশের গণমাধ্যমের এক ধরনের স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছেন। সো আরো অনেকেই আছে, কিন্তু তাদের কাছে আমাদের যেহেতু প্রত্যাশাটা বেশি, সুতরাং তাদেরটাই আমি শুধু নাম ধরে বললাম, অন্যদেরকে নাম ধরে বললাম না। সো
আপনি দেখুন তারা জামাতেরও কিন্তু ব্যাপক গুণগান প্রত্যক্ষ পরোক্ষভাবে গেয়েছে। এমনকি এই যে মব মব ছাত্র জনতা নাম দিয়ে তারা প্রকৃত অপরাধীকে আড়াল করেছে। ছাত্র জনতা নাম দিয়েছে, তারা কিন্তু কখনোই এই মবের পেছনে কারা তাদের কথা উল্লেখ করেনি। আগে যদি হতো, যদি রাজনৈতিক সরকারের আমলে হতো, তাহলে ওই ছবি ধরে ধরে তাদের প্রত্যেকের নাম পরিচয়, কোথায় কি কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট সব কিন্তু তারা প্রকাশ করতেন, কিন্তু এইবার তাদেরকে সেটা আমরা করতে দেখিনি। উপরন্তু এখন যখন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হলো, তখন আমরা দেখলাম তারা ঢালাও ভাবে প্রকাশ্য বিএনপির প্রতি সমর্থন জানালেন, তারেক রহমানের প্রতি সমর্থন জানালেন। সবশেষ খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে নিয়ে যে ঢালাও একটা তাকে একটা মহামানবের স্তরে, মহামানবীর স্তরে নিয়ে যাওয়ার প্রয়াস, এই কি সবই একই সূত্রে আমাদের গণমাধ্যমের যে কি বলবো, যে আমাদের যে নতজানু নীতি, আমরা যেই ক্ষমতায় আসে তাকেই স্যালুট দিতে থাকি, হ্যাঁ, সেইটি দিয়ে আমরা কিভাবে স্বাধীন গণমাধ্যম প্রত্যাশা করতে পারি? যে আপনি দেখেন ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু একসময় বিএনপির দুর্নীতি 2001 থেকে 6 সাল বিশেষ করে বিএনপির দুর্নীতি যেভাবে ফাঁস করেছে আর কোনো মিডিয়া কিন্তু সেটা করেনি। এবং মাহফুজ আলম এবং মতিউর রহমান এরা নিজের নামে যেসব কলাম লিখেছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তাদের ক্ষমতার অপব্যবহার, তাদের দুর্নীতির বিরুদ্ধে, অন্য কোনো সম্পাদক কিন্তু সেই সাহস নিয়ে এত করেনি। এবং তারপরে শেখ হাসিনার আমলে কিন্তু এই দুই পত্রিকায় কিন্তু অনিয়ম দুর্নীতি ফাঁস করতে করতে তাদের অনেক সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এগুলো তারা করেছে। কাজেই আমি বলবো না যে তারা ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন সরকারের দালালি করে বা দালালি করে অভ্যস্ত। তারা কিন্তু সবসময় ক্ষমতার বিপক্ষেই ছিল। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল, আমরা যেটা 1/11-এর সময় দেখলাম, যে তারা চাচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এরা এত দুর্নীতিপরায়ণ দুটো দল হয়ে গেছে, অগণতান্ত্রিক দুটো দল, যেটা দুইটা পরিবার দ্বারা নিয়ন্ত্রিত। তারা তখন ওই 1/11-এর যে মেইন অবজেক্টিভ সেটা হচ্ছে যে -2, এই -2টা যদি করা যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কার হবে এবং আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এবং এটা এই দুজনের মধ্যে একজন আমার কাছে বলেছিল যে এটা ছিল একটা মিসড অপরচুনিটি। আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী এই এজেন্ডাটা ডেলিভার করবে। আমি তাকে বলেছিলাম যে সেনাবাহিনী আপনাদের এজেন্ডা ডেলিভার করবে এটা কি করে ভাবলেন? সেনাবাহিনী তার নিজের এজেন্ডা নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, তো এই ভুলটা তারা করেছিলেন। তারা মনে করেছিলেন যে সেনাবাহিনী তাদের এজেন্ডা, এবং এটা কার এজেন্ডা? এটা শুধু এই দুই পত্রিকার না, এখানে আমরা তার আগের বছর দেখেছি সিপিডি এবং অন্যান্য একটা ইটস নট আ ক্রাইম। আপনি একটা পত্রিকার সম্পাদক, আপনি একটা রাজনৈতিক দলের নেত্রীকে আপনি অপসারণ করতে চান, তাকে দূর করে দিতে চান, ইটস আ ক্রাইম। ইটস নট আ ক্রাইম। ইটস নট আ ক্রাইম। Why not? It's not a crime. কোন আইনে ক্রাইম? তারা যেটা করছে গণমাধ্যম দায়িত্ব নেবে, সাবির ভাই, গণমাধ্যম দান সাবির ভাই, আপনি হয়তো আইন দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু 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 গণমাধ্যম তো শুধুমাত্র আইন দিয়ে চলে না, এখানে নৈতিকতা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। সেই নৈতিকতার জায়গায় ইটস আ ক্রাইম। আপনি এখন না, নৈতিকতার ক্রাইম এক জিনিস না। আপনি বলতে পারেন যে এটা অন্যায়। অন্যায় মানে না, ক্রাইম হলে আপনাকে অন্যায় মানে কি? ক্রাইম ক্রাইম বললে আপনাকে কোন আইনে এটা ক্রাইম? আপনার কোন আইনে এটা ক্রাইম? তাহলে অন্যায় যদি বলেন তাহলে এটা অপরাধ না। অন্যায় আর অপরাধ কিন্তু এক জিনিস না। অপরাধে আপনার জেল হতে পারে। আপনি অন্যায় করলে কিন্তু আপনি আপনার শব্দের মার কাছে বললাম এটা অন্যায় অনৈতিক। সাংবাদিকতা নির্ধারিত হয় নীতি নৈতিকতা দিয়ে। আপনি বলতে পারেন যে আইন দিয়ে নয় সব সময়। আপনি বলতে পারেন যে কোন রাজনৈতিক দলের কে নেতা থাকবে, কোন পরিবার নেতৃত্ব দেবে, এটা ঠিক করার দায়িত্ব পত্রিকার না। এটা আপনি, এবং এই ভুলটা এই দুই পত্রিকা করেছিল এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে, এবং এটা যে ভুল তারা কিন্তু সেটা পরবর্তীতে স্বীকারও করেছে, যেটা ভুল ছিল, তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু সাথে এইটা তারা করেছে, এই একটা ভুল, কিন্তু ওই ভুলটা ছাড়া কিন্তু তারা সবসময় কিন্তু তাদের সাংবাদিকতা স্ট্যান্ডার্ড খুব হাই ছিল, এবং ক্ষমতাকে জবাবদিহি করার ক্ষেত্রে এই দুইটা পত্রিকার চেয়ে বেশি কেউ করেনি, আর কোন পত্রিকা বা টিভি চ্যানেল করেনি। এখন আপনি বলতে পারেন যে এখন হঠাৎ করে তারা কেন বিএনপিকে এত তোষামত করছে? এখন বিএনপিকে কি শুধু তারাই তোষামত করছে? আপনি দেখেন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চলে আসলেন ঢাকায় কিসের জন্য? তারেক রহমানের সাথে দেখা করার জন্য। 15 মাস কোনো খবর নাই, কিন্তু ভারত থেকে কোনো হাই লেভেল ডেলিগেশন আসেনি, বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন যায়নি। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর
এই অপরচুনিটি নিয়ে জয়শঙ্কর এসে তারেক রহমানের সাথে মিলিত হলেন, তাকে নরেন্দ্র মোদীর একটা বাণী দিয়ে গেলেন। অর্থাৎ তারাও কিন্তু বিএনপির দিকে তাকাচ্ছে, তারেক রহমানের দিকে তাকাচ্ছে যে এরা ক্ষমতা আসবে বাংলাদেশে, কারণ তারা যদি ক্ষমতা না আসে বাংলাদেশে যে দশা হবে সেটা হবে আরো ভয়ঙ্কর। এবং হয়তো ডেইলি স্টার এবং প্রথম আলোর দুইটা পত্রিকা সেভাবে চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় না আসে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনে, বাংলাদেশের পরিস্থিতি যা হবে ওই তখন তাদের যে দুটো দালান তো এখনো দাঁড়িয়ে আছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতরে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, তখন কিন্তু দাঁড়িয়েও থাকতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে শুধু বিএনপি কি তাদের রক্ষা করতে পারবে? আওয়ামী লীগ তো নিজের পায়ে কুড়াল মেরে বসে আছে গত 15 বছরে। না সে তো না সাবির ভাই, বিএনপি যে পরিমাণ দুর্নীতি আগের করেছে, আজকে যদি তারা আপনার লাইট অফ দ্য হোপ হয়, তারা আশার আলো যদি হয়ে থাকে, তো আপনি তো সেই বিবেচনায় আওয়ামী লীগকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ভারসাম্যপূর্ণ রাজনীতি কেমন করে পাবেন? এখানে দুটো বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনের সুযোগ দেওয়া দরকার, অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত না। কিন্তু আমি এটা বলবো যে আওয়ামী লীগের অপরাধ তো শুধু দুর্নীতি ছিল না, ওইখানে গুম ছিল, ওইখানে হত্যাকাণ্ড ছিল, ওইখানে গত বছর আন্দোলনের সময় যা করা হয়েছে অনেক অনেক কিছু কাজে। এবং সবই তো বিএনপির আমলে ছিল, ছিল না আমাকে বলেন। এই পরিমাণে ছিল না। 15 বছরে তো একটু লম্বাই হবে, পরিমাণ বেশি হবে। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পিরিয়ডটা আমাদের মেমোরিতে কিন্তু ফ্রেশ। এটা গত বছরের ঘটনা, তার আগের বছরের ঘটনা। বিএনপিটা কিন্তু অনেক পুরনো। আমাদের সাবির ভাই, মানুষ আজকে আপনি কি আমাকে বলতে দিবেন না? আপনি নিজে কথা দেখতে পাবে। আপনি কি আমাকে বলতে দিবেন না, শুধু নিজেই কথা বলবেন? না সরি বলেন। মানে আপনি যদি আমাকে কথা বলতে দেন তাহলে আমি বলি, নাহলে আমি না সরি সাবির ভাই, বলেন সরি ভাই। আমি যেটা বলছি যে আওয়ামী লীগের অপরাধ বিএনপির চেয়ে অনেক অনেক গুণ বেশি। কারণ এক নম্বর, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তারা 15 বছর টানা ক্ষমতায় থেকেছে, কিন্তু তারপরও তারা যেসব কাজ করেছে, যে গুম, এই যে আয়নাঘরের বিষয়টা, এগুলো কিন্তু ভয়ানক অপরাধ। গুমটা কিন্তু ভয়ানক অপরাধ, যেটা কিন্তু বিএনপির আমলে হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বিএনপির আমলে। ইনফ্যাক্ট বিএনপির আমলে এটা শুরু হয়েছে, র্যাব গঠন হয়েছে 2004 সালে। কিন্তু মানুষের স্মৃতি কিন্তু অত দূর যায় না। গত বছর যা হয়েছে সেটা মানুষের মনে আছে, তার আগের বছর যেটা হয়েছে মানুষের মনে আছে, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ কি করেছে সেটা মনে আছে। কিন্তু বিএনপি চলে গেছে সেই 2006 সাল, আপনার 20 বছর আগের ওই স্মৃতি কিন্তু এখনো মানুষের মনে নাই। যারা ভুক্তভোগী তাদের মনে আছে সাবির ভাই। তার মানে হচ্ছে ভুক্তভোগী অত বেশি ছিল না আওয়ামী লীগের আমলে। আমরা তো ছিলাম ভুক্তভোগী। 11 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল, 14 জনকে, মানিক সাহাকে হত্যা করা হয়েছিল, আমাকে অ্যারেস্ট করা হয়েছিল বিনা কারণে। কেন অ্যারেস্ট হয়েছিলাম? আমাকে অ্যাটাক করা হয়েছিল, কেন হয়েছিলাম? আমরা জানি। আমার ছোট্ট বাচ্চা 104 ডিগ্রি জ্বর ছিল, রাস্তায় রাস্তায় চলে গেছিল, রাস্তার মানুষ। ভয়ঙ্কর সাবির ভাই, আপনারা তো ভুক্তভোগী না, আপনারা বুঝবেন না যে কি গেছে আমাদের উপর দিয়ে, বুঝবেন না। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো কি বিএনপি করেছিল? অবশ্যই বিএনপি শাসনামলে বিএনপি করেছে, জামাত করেছে। হারিস চৌধুরী বলেছিল যে সুমি খানকে আমরা এখন ছেড়ে দিয়েছি আপাতত। হারিস চৌধুরী ঘোষণা দিয়ে বলেছিল আপাতত ছেড়েছি। আমার জন্য সাদাত চৌধুরী ফাইট করেছেন, আব্দুল্লাহ আবু সাইদ স্যার ফাইট করেছেন, এবং মতিউর রহমান নিজেও ফাইট করেছেন। উনি নিজেও বলেছেন, কারণ মাহফুজ ভাইও বলেছেন যে আমার পত্রিকার সাপ্তাহিক 2000 আমাদের ডেইলি স্টার গ্রুপের। কেন সুমি খানকে অ্যারেস্ট করা হলো কেন আমরা জানি না। সুমি খান জীবনেও কোনো অসৎ সাংবাদিকতা করেননি, জীবনেও কোনো, তিনি একজন অনুসন্ধানের সাংবাদিক। আমার জন্য আমি কৃতজ্ঞ যে মাহফুজ ভাই, মতি ভাই এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং আপনার চট্টগ্রামের এবে মহিউদ্দিন চৌধুরী সহ, আমি কল্পনাতীত ব্যাপার। এবং মালিকা বেগম আমার মাকে বলেছেন আপনি আমাদের নেত্রী, আজকে আপনি ওর মা না, আপনি সারাটা রাত ইন্টারোগেশন চলেছে কারাগারে আমার। হারিস চৌধুরী বলছে এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, সুমি খানকে অ্যারেস্ট করতে হবে। তো তাহলে আমি কাকে দোষ দিব বলুন? না, আপনার বেলায় অবশ্যই আপনি সরকারকে দোষ দেবেন, বিএনপি সরকার। কিন্তু আমি যেটা বলছি, আপনাকে তো গুম করে ফেলা হয়নি, আপনি তো চিরতরে গায়েব হয়ে যাননি। করেনি বলে কম করেছে, মেরে ফেলেছে, কিন্তু চোখটা বেঁচে গেছে ভাগ্যে। মানিক সাহার মাথার খুলি উড়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার প্রতিটা, আপনার 64 জেলার মধ্যে 61টা জেলায় বোমা হামলা করা হলো একসাথে। জেএমবির উত্থান বলুন, একসাথে উদীচীর ইয়েতে বোমা হামলা বলুন, 21শে অগাস্টের গ্রেনেড হামলা বলুন, কে করেছিল?
কারা না, করেছিল? আমি তো শুরুতেই এতগুলো বললাম মানুষের যে কি 2000 দোষ ছিল? আপনি 21শে আমাকে এগুলো অগস্ট শোনাচ্ছেন তো কেন? তাহলে আমি তো শুরুতেই বললাম। আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন কেন? আমি তো শুরুতেই বললাম যে 2001 সাল থেকে 2006 এই সময়টা ছিল খুবই খারাপ বিএনপির শাসনামলে। এবং এই উদাহরণগুলো আপনি দিচ্ছেন, আমিও কিছু দিয়েছি। আমি র‍্যাব গঠনের কথা বলেছি, আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছি। না, র্যাবের দরকারও ছিল। র্যাব গঠনে যে না, একদম হত্যা ওইটা হয়েছে তাও না ওইটা সাবির বললাম। ভাই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো পথ হতে পারে না। কোনো পথ হতে পারে না, অবশ্যই না, র‍্যাব তো সেই অবশ্যই না। জন্যই র্যাব গঠন করা করলেই হয়েছিল। যে হত্যা করতে হবে ক্রস ফায়ার করে, নো, নেভার। সেই কারণেই র‍্যাব গঠন করা হয়েছিল এই হত্যাকাণ্ড করার জন্য। আর এছাড়া র‍্যাবের কোনো মানে দরকার ছিল না, আসলে পুলিশে ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেছিল, পুলিশে মারাত্মক, পুলিশ কোনো আইন শৃঙ্খলা, আপনারা তো বিদেশে ছিলেন, আমরা দেশে না, থেকে না, আমি দেখেছি। বাংলাদেশে ছিলাম। আমি এবং গত আপনার 2024-এও কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল। এখনো আপনি যদি জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, সরি টু সে, যে এত পুলিশকে মেরে ফেলেছে 24 অগাস্টে 3000-এর বেশি, ভয়ঙ্কর, এই জন্য খুবই খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু পুলিশের প্রতি মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল। পুলিশ কিন্তু এতটাই দুর্নীতি, এতটা ক্ষমতায়ন করার পরও পুলিশ কিন্তু মানুষের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করেনি। এবং র্যাবকে তখনই আপনার যৌথ বাহিনী করা হয়েছিল, খালেদা জিয়ার সময়ে যৌথ বাহিনী করা হয়েছিল, হ্যাঁ, এবং একই সঙ্গে র্যাবও করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল আসামিদের ধরে নিয়ে খুন করে ফেলা। এটা বিএনপির মন্ত্রী আমাকে নিতে বলেছেন। বিএনপির একজন দায়িত্বশীল মন্ত্রী আমাদেরকে বলে গিয়েছেন যেটা, কিন্তু সব ক্ষেত্রে সেটা করেননি ওনারা। তাদের কারণ এইসব আসামিদের বিরুদ্ধে কোনো মামলা টিকছিল না, কোনো সাক্ষী সাহস করে সামনে আসছিল না। সেজন্য এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমি বলছি যে সেই কারণে এটা খুবই মারাত্মক ভুল ছিল। এবং যেটা আমি সহমত আপনার সাথে। জি, সাবির ভাই, এমনিতে ধরেন আমরা একটু নৈর্ব্যক্তিক ভাবে যদি দেখি, মানে খুব নিকৃষ্ট ভাবে যদি বলি, সরি এভাবে করে প্রশ্নটি করার জন্য, যে গত 1.5 বছর ধরে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো যে ধরনের সাংবাদিকতা করছে, তার সঙ্গে ধরেন একেবারে তৃতীয় শ্রেণীর যদি প্রোপাগান্ডার ম্যাগাজিনের কথা ধরি, খুব বেশি পার্থক্য কি দেখবেন? না, অবশ্যই দেখি। সব পত্রিকা তো সেভাবে করে না। এখন আপনি বাংলাদেশে বহু পত্রিকা আছে, ঢাকা শহরেই অনেক পত্রিকা আছে। আপনি যদি প্রথম সারির পত্রিকাগুলো দেখেন, আমি একটা পত্রিকায় লেখালেখি করি প্রায় প্রতি সপ্তাহে, এই কিছুদিন গ্যাপ গেছে, কিন্তু আমি জানি যে তারা একটা চাপের মধ্যে কাজ করে। আমি জানি যে তারা কি ছাপতে পারবে, কি ছাপতে পারবে না। এমনকি খালেদা জিয়া নিয়ে যেই লেখা লিখেছি সেটাই তারা ছাপতে পারেনি, কারণ সেখানে এই যে র‍্যাব গঠন, এই যে 21শে অগস্ট, এই প্রসঙ্গগুলা টেনে আনা হয়েছে। এখন আমি বুঝতে পারছি যে এই এমন একটা আবহ চলছে বাংলাদেশে যে কিছু লিখলেই একটা চাপের মধ্যে পড়বে তারা। কিন্তু তারপরেও কিন্তু ওই পত্রিকা এবং অন্যান্য পত্রিকা আমি দেখি যে তারা যতটা সম্ভব একটা মানে তাদের সাংবাদিকতার মান বজায় রেখেই লেখালেখি করছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমি মিডিয়ার কাছ থেকে যেটা প্রত্যাশা করি যে তারা যারা ক্ষমতাসীন তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবে। আপনি তো যারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তাদেরকে তো আর মানে জবাবদিহি করতে পারেন, কিন্তু যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা ব্যবহার করছে, এভরিডে ডিসিশন নিচ্ছে যেগুলো মানুষকে এফেক্ট করে, তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মানে মুখোমুখি দাঁড় না করেন, তাহলে আপনি কিসের মিডিয়া? তো এই জিনিসটার অভাব আমি দেখি। এটা আমি ডেইলি স্টারের মধ্যে এটার অভাব দেখি। হেডলাইন দেখি, যেভাবে স্টোরি লেখা হচ্ছে, অলমোস্ট যেরকম গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 জন মারা গেল, ডেইলি স্টারের রিপোর্টের একটা যে সারমর্ম, সেটা পড়ে আমি বুঝতে পারলাম না যে গুলিটা করলো কে। মনে হলো যে একদল লোক এসে হুমড়ি খেয়ে পড়লো, ওদের মধ্যে 5 জন মরে গেল। তো এই যে একটা মানে এই জিনিসটা আমরা যখন জানি, আমরা ভিডিওতে দেখেছি কে গুলি করছে, এটা টিভিতে ব্রডকাস্ট হয়েছে সেই ভিডিও লাইভ, পরে ওইটা ইউটিউবে শেয়ার হয়েছে, সেনাবাহিনী গুলি করছে তাদের অটোমেটিক রাইফেল দিয়ে, 5 জন মারা গেছে। ডাক্তাররা বলছে যে গুলিতে অনা গেছে, 2 মিলান 4 পাবেন, কিন্তু না, এখানে এমন ভাবে সেন্টেন্স করা হচ্ছে যেন কে বা কাহারা মরিয়া গেল। তো এই ধরনের কিছু জিনিস আমি দেখি হেডলাইনের ভাষায়, যে এড়িয়ে চলা, আসল জিনিসটা এড়িয়ে চলা। সো এইটা কি তারা ইচ্ছা করে করছে না, এখন একটা ভয়ের মধ্যে থেকে করছে। তো ভয় যে ছিল সেটা বোঝাই যায় যেভাবে ডেইলি স্টার এবং প্রথম আলো বিল্ডিং গুলা পুড়িয়ে দেওয়া হলো, আক্রমণ করা হলো, কিন্তু অত কিছু করে হলো না, শেষ রক্ষা হলো না। কারণ যারা তাদেরকে আক্রমণ করতে চায় তারা অন্য কারণে আক্রমণ করতে চায়, এবং ওই কারণটা তারা মাথায় রয়ে গেছে, যে
লেডি স্টার সাব্বির ভাই দেখুন, আমরা সবসময় সেলফ সেন্সরশিপের কথা বলি, হ্যাঁ। আমি আমি নিজেও একটা লেখা লিখছিলাম, সেখানে দেখুন, কেউ যদি ভয় নাও দেখিয়ে থাকে, আমরা নিজেরা একটা ভয়ের পরিবেশ নিজের ভেতরে তৈরি করে নেই পারসেপশন থেকে, রাইট? সেখানে আমি মানে এটা প্রশ্নটা আমি সুমির খানের কাছে রাখছি। সুমির খান, এটা কি যতটা না সরকারের থেকে ভয়, তার চেয়ে বেশি যে আমি আমার প্রতিষ্ঠান বলেন, সাংবাদিক হিসেবে বলেন, আমার কিছু প্রত্যাশা সরকারের কাছে থাকে কিংবা রাজনৈতিক দলের কাছে থাকে, সেটি থেকে যেন আমি বঞ্চিত না হই, সেটির প্রয়াস থাকে। কোনটি আপনি এখানে দেখবেন? আমি কি বোঝাতে পারি? আরেকবার বলবেন স্পেসিফিক কোশ্চেনটা কি আসলে? প্রশ্নটি হচ্ছে গিয়ে এই যে আমরা সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে যাই, সেটি কি শুধুই সরকারের তরফ থেকে ভয় ভীতি, নাকি আমাদের নিজেদেরও আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা থাকে, যে কারণে আমরা আর কি স্বাধীন সাংবাদিকতা চর্চা করতে পারি না? দোষটি আসলে আমাদের যতটা বেশি, তার চেয়ে ওই কম আর কি, চাপটা কম। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ, ধন্যবাদ সুলতানা। এটা হয়েছে কি যে আমাদের মুশকিল হয়ে গেছে, কেউ যখন সম্পাদক এবং মালিক দুটোই হয়ে যায় এবং এই ধরনের একটা কি বলবো যে বড় একটা মিডিয়া টাইকুন হয়ে যায়, তাদের কিন্তু সব ধরনের ব্যবসা বাণিজ্যের ভাগও চায়। এরকম অনেকেই আছে। এডিটার্স গিল্ড আছে আমাদের, এডিটার্স গিল্ডের নেতাদের আমরা দেখছি। আমি সম্মানিত অনেক সম্পাদক এখন কারাবন্দী আছে, আমি তাদের মুক্তি দাবি করছি। তার পাশাপাশি তাদের অনেকের যে ভয়ঙ্কর দুর্নীতিতে বিপুল অঙ্কের টাকার পাহাড় তারা গড়েছেন, একজন সাংবাদিকের আসলে বৈধ রোজগার বা হ্যাঁ হতে পারে, ব্যবসা থাকতেই পারে, তার একটি পেট্রোল পাম্পের মালিকানাও থাকতে পারে, তার একটি তেল কোম্পানির ইয়েও থাকতে পারে, পার্টনারশিপও থাকতে পারে বড় বড় মাল্টিমিডিয়া কোম্পানির সাথে। কিন্তু কথা হলো একটি গণমাধ্যমের মালিকানার আড়ালে গণমাধ্যম কর্মীরা হচ্ছে আরিফের মতো, কার্টুনিস্ট আরিফের মতো আক্রান্ত হবে, তারা টার্গেটেড হবে, তারা দিনের পর দিন কারা ভুগবে বা কারাভোগ তাদের জন্য বরাদ্দ থাকবে, আর মালিকরা হচ্ছেন গিয়ে পার পেয়ে যাবেন আর ব্যবসা করবেন। এই যে প্রত্যাশার জায়গাটা বললেন, প্রত্যাশা এবং ভয়, আপনার গণভবনে প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধ ছিল, এটা ছিল ক্ষোভ। -2 ফর্মুলা করে আপনি দুজন নেত্রীকে, তাহলে জামাত যখন বলে নারী নেতৃত্ব হারাম আর আপনি খালেদা হাসিনাকে -2 করবেন, এটা কি মুদ্রার এপিটার ওপিট হয়ে গেল না? হ্যাঁ, যে জামাতের প্রতিষ্ঠাতা বাংলাদেশে জামাতে ইসলামের গোলাম আজমকে নাগরিকত্ব দেবার পরে তিনি কোথায় ছিলেন, যে প্রশ্নটা সবাই করা হয়, সেটাও এই দুই গণমাধ্যমের কারো বাড়িতে আশ্রয় তিনি ছিলেন, গোলাম আজম। তো এই যে মৌলবাদীর রাজনীতি, এই যে ধর্মের বেশাতে এবং ধর্মকে ব্যবসা করে যারা নারীকে গনিমতের মাল বলে গণধর্ষণের জন্য ঘরে ঘরে গিয়ে নারীদেরকে হচ্ছে গিয়ে গণধর্ষণ করেছে এবং হত্যা করেছে, তাদেরকে যখন এক অর্থে আপনি ক্ষমতায়ন করবেন, মাই হিজাব মাই চয়েস করে আপনি আপনার হচ্ছে গিয়ে ব্যবসার পণ্য, আপনার ট্রান্সকমের পণ্যকে আপনি প্রমোট করছেন মাই হিজাব মাই চয়েস, হিজাবের শ্যাম্পু বলে। হিজাব পরলে তো চুলের গোড়ায় গোড়ায় আপনার ঘাম হয়ে চুলই চলে যাচ্ছে, সবগুলো ডাক্তারের কাছে যাচ্ছে। আমারই কলিগরা যখন যখন আমি রেড অরেঞ্জে ডাচ কোম্পানিতে আমি যখন কনসালটেন্সি করতাম, আমার এই কলিগ পুরা চুল, ডাক্তার বলে দিয়েছে চুল কেটে ফেলতে গোড়ায় গোড়ায় ঘা হয়ে গেছে হিজাব পরে। আপনি পণ্য, আপনার ডেইলি স্টার প্রথম হিজাবকে প্রমোট করলো বাংলাদেশে মাই হিজাব মাই চয়েস করে, হ্যাঁ, এবং প্রথম আলো ট্রান্সকম গ্রুপ থেকে, যা হোক, এবং ভাষাটা ছিল ডেইলি স্টারের থেকে, যা হোক, এই জিনিসগুলো আলোচনাতে আছে। আমার কথা হলো তাদের প্রত্যাশা, তাদের ভয়, তাদের মানুষের জন্য ফাউন্ডেশনের ডেইলি স্টারের মালিক এবং সম্পাদক মাহফুজা নামের ওয়াইফ, ওনার ফাউন্ডেশনের জন্য যে
বরাদ্দগুলো আসবে, ডোনেশন গুলো আসবে, সরকারের থেকে বলুন বা ইউএন থেকে বলুন বা আন্তর্জাতিক ইয়ে থেকে, এই হিসাবগুলো করতে গিয়ে তাদের যে হারানোর ভয়, তাদের যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস যারা, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়েছেন কি তারা, এটা অনেকেরই প্রশ্ন। এবং আপনি যে প্রশ্নটা করছেন, যে কারণে তারা মনে করেছিলেন আজকে নাহিদ বলেন, সার্জিস বলেন, তাদেরকে ব্যাপকভাবে প্রমোট করে আজকে জামাতের শফিকুর থেকে শুরু করে, শফিকুরের সঙ্গে হাত মিলানো, মতিউর রহমানের বা আপনার সেই বায়তুল মোকাররমে গিয়ে আপনার ব্যারিস্টার মইনুল ইসলামের সাথে বায়তুল মোকাররমে পা ধরে, বায়তুল মোকাররমের ইমামের কাছে আপনার পা ধরে হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে আসা। তো এই ধারাবাহিকভাবে এগুলো করার পরও গণমাধ্যম কি রক্ষা পেল? আজকে ছাই করে দিল। আপনার নগরে আগুন লাগলে দেবালয় কখনো রক্ষা পায় না, সুলতানা রহমান। এই জিনিসটা আমরা ক্ষুদ্র মানুষ, আমি অত্যন্ত সাধারণ ক্ষুদ্র এক সাংবাদিক, তারা তাবর তাবর বিশাল বিশাল এক একজন সাংবাদিকতার মহিরুহ, তারা কেন এই বাস্তবতার বাইরে বসবাস করতে গেলেন? তারা কেন ভেবেছিলেন যে বেহুলার লক্ষিন্দরের কে যখন সাপ আপনার হচ্ছে গিয়ে কামড়াতে যাবে, সাপের ছোবল পারেনি তো, হ্যাঁ পারেনি তো, তার ওই লোহার বাড়ির মধ্যেও সেই বিষাক্ত সাপ কিন্তু প্রবেশ করেছে। আপনি কেউটে সাপ আপনি গলার সঙ্গে ঝুলিয়ে রেখে সাংবাদিকতা রক্ষা বলুন, আপনার পত্রিকা রক্ষা বলুন, পত্রিকা অফিস, শুধুমাত্র গণমাধ্যমে আপনার গণমাধ্যম রক্ষার জন্য গণভবনে আপনার প্রথম আলো ডেইলি স্টার ঢুকেনি বলে আজকে আপনি যে জিঘাংসা, যে প্রতিহিংসা, যে ভয়ঙ্কর বিভীষিকাময় দেশ আপনি তৈরি করে দিলেন আপনারা দুটো পত্রিকা মিলে। আজকে আপনাদের ইউনুস সাহেব থাকুন থাকুন থাকুন, ইউনুসকে আনতে হবে, ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো, ইউনুস যে মোর দেন 58% সুদ রেখে এতগুলো মেয়ে সুইসাইড করছে রেগুলার, সেগুলো আপনারাই নিউজ করেছেন। অথচ তারপরে ইউনুসকে একেবারে সুফি বানিয়ে আপনারা ক্ষমতায় আরোহণ করাতে চাইলেন। একবারও আপনারা তার আপাদমস্তক, তার কর্ম, তার হচ্ছে গিয়ে তার যে সত্যিকার অর্থে একটি মানুষের জন্য জীবনে কিছু করেছেন কিনা, তার দায়বদ্ধতা আছে কিনা আপনারা বিচার বিবেচনাতেই আনলেন না। আজকে ইউনুসকে আপনি এতবার করে ফোন করলেন, এভাবে যে কাঁদলেন, একে আজাদ তাই বলেছিলেন যে মাহফুজ ভাই এতবার ফোন করছেন সরকারের উপর মহল থেকে নিচের মহল, কে ফোন ধরেনি? আপনার ভেতর আমাকে শেষ করতে হবে, আমাকে বুঝতে পেরেছি আপনার কথাগুলো। সাবির মুস্তাফা যদি শেষ কিছু বলতেন। আজকে আমরা গণমাধ্যমের এই টাইকুনদের, মুঘলদেরকে দেখছি, তাদেরকে নিয়ে নানান ভাবে সমালোচনা হচ্ছে, তাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, শেষ পর্যন্ত পরিণতিটা কি দেখছেন? পরিণতিটা এটা তো মানে ভবিষ্যৎবাণী করা খুবই ডিফিকাল্ট যে পরিণতি কি দেখছি, কারণ এই ডেইলি স্টার এবং প্রথম আলো বিল্ডিং যে এইভাবে আক্রান্ত হবে, এবং যেখানে সেনাবাহিনী ধারে কাছেই ছিল, এবং সেনাবাহিনী এসে যারা আক্রমণ করছে তাদেরকে বলবে ভাই আমাদের 20 মিনিট সময় দেন, আমরা জাস্ট উপরে যারা আটকে আছে তাদেরকে বের করে নিয়ে আসি। অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে কাছে অনুমতি নিচ্ছেন যারা আর কি আগুন দিচ্ছিল। তাহলে বুঝতে পারেন কারা আগুন দিচ্ছিল। হ্যাঁ, তো এই সিচুয়েশন যে হবে সেটা তো আমরা মনে করেছিলাম যে আর এই সিচুয়েশন আমরা দেখবো না, কারণ গত বছর অগস্টের 5-এর পরে যখন একটা অ্যাটেম্পট নেওয়া হয়েছিল তখন সেনাবাহিনী গিয়ে কিন্তু আটকে দিয়েছিল সেই মবকে, সেটা আমরা দেখলাম। কাজে ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, তবে এইটুকু আশা রাখতে পারি যে ইলেকশনের পরে সবাই যেটা আশা করছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসলে তার তখন দায়িত্ব থাকবে প্রথমত শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, মবগিরি করা, সেটাকে থামানো হবে সরকারের একটা প্রধান এবং প্রাথমিক দায়িত্ব। তো এই দায়িত্বটা যদি সরকার পালন করতে পারে, সে যেই সরকারই আসুক, বিএনপি আসুক বা অন্য কেউ আসুক, অন্য কে আসতে পারে আমি কল্পনাও করতে পারি না, সো ওটা যদি সে করতে পারে তাহলে সে সরকার হিসেবে ফাংশন করতে পারবে। কিন্তু ওটা যদি সে না করতে পারে তাহলে সে সরকার হিসেবে ফাংশন করতে পারবে না, এবং বাংলাদেশের মিডিয়া এখন যে যতটুকু ভয়ের মধ্যে আছে তার চেয়ে আরো বেশি ভয়ের মধ্যে পড়ে যাবে তারা, কারণ তখন একটা পলিটিক্যাল পার্টিও তাদের ঘাড়ের উপর থাকবে, আবার এদিকে রাস্তার মবও তাদের ঘাড়ের উপর থাকবে। কাজেই মানে অনেক